জাপানে ভূত ও অতিপ্রাকৃত প্রাণীর প্রতি বহুদিন ধরেই বিশ্বাস রয়েছে। আপনি হয়তো জাপানের থ্রি ফিট ফেঞ্চিফুল ঘোস্টের সাথে পরিচিত হতে পারেন, টায়ারানো মাসাকাডো, এম্পেরর সোতোকো এবং সুগারানো মিচিজেন। কিন্তু আজকের গল্পটা একটু বেশি ব্যক্তিগত। জাপানের এক বাসিন্দা কিভাবে ভুতুড়ে বাড়ি কিনেছিল বা ভাড়া নিয়েছিল সেই সম্পর্কে এক নিউজ রিপোর্টারকে তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করেন। বলছি সেই জাপানি বাসিন্দার ভাষায়। এটা সব আমাদের দরজায় একটি টোকা দিয়ে শুরু। গল্পটি কয়েকটি ভাগে বিভক্ত। প্রথম ভাগ, সরানোর সময়। এক সন্ধ্যায় আমাদের বাড়িওয়ালার রিয়েল এস্টেট মহিলা আমাদের দরজায় এসে ধুমধাম করে ঘোষণা করলেন, মালিক চান আপনি চলে যান যাতে তার ছেলে বাড়িটি ব্যবহার করতে পারে। তাহলে কি করব? শান্ত মানুষটি আমি আমার ব্যস্ত বসন্তের সময়সূচির দিকে তাকাই, যা অনেক দিনের সফরে ভরা, এবং আতঙ্কিত হয়ে পড়ে। হাউস হান্টিং আমার সবচেয়ে কম প্রিয় জিনিসগুলির মধ্যে একটি। আমাদের শহরে ভাড়ার জন্য ঘর কম এবং সবচেয়ে ভালো ধাক্কাধাক্কি। অ্যাপার্টমেন্ট ছোট এবং ভিড় হয়। আমি কখনোই একটি বাড়ি কেনার কথা বিবেচনা করিনি, কারণ একজনকে বন্ধকের জন্য যোগ্যতা অর্জনের জন্য একটি জাপানি কোম্পানিতে একটি পূর্ণ সময়ের চাকরির প্রয়োজন, এবং আমি সবসময় একজন ফ্রিল্যান্সার ছিলাম। আমার প্রাপ্তবয়স্ক ছেলে যে আমার সাথে থাকে তার ধারণা ছিল ভিন্ন। সে একটি বন্ধক পেতে এবং একটি বাড়ি কিনতে পারে। তাই পুঙ্খানুপুঙ্খানুভাবে অন্বেষণ করার পরে অনেক শহরগুলি বিভিন্ন অপ্রীতিকর এবং জনগণ উপলব্ধ বাসস্থানের দিকে নিয়ে যায়। আমি তার সাথে একমত হয়েছিলাম যে আমাদের সর্বোত্তম বিকল্প হবে জমি কেনা এবং একটি বাড়ি তৈরি করা। এই সময় লাগবে একটি সুন্দর জমি খুঁজে পাওয়া, ভাড়ার জন্য একটি শালীন বাড়ি খুঁজে পাওয়ার মতোই কঠিন। আমরা কিছু প্লট খুঁজে বের করতে পেরেছি যা আমাদের বিবেচনা করব, এবং একটি হাউজিং কোম্পানিতে একজন চমৎকার ব্যক্তির সাথে কথা বলেছি। আমরা সস্তা, আধুনিক, দ্রুত তৈরি করা ঘরগুলির অঙ্কন দেখেছি, এবং আমরা কী ধরনের সমন্বয় চাই তা নিয়ে আলোচনা শুরু করেছি। কিন্তু কোনো কেনাকাটা বা বিল্ডিং করার আগে আমাদের একটি ঋণ নেওয়া দরকার ছিল। ব্যাংক। আমরা স্থানীয় ব্যাংক পরিদর্শন করেছি এবং বলা হয়েছিল যে একটি বন্ধকি বিবেচনা করার আগে একজনকে অবশ্যই 1 বছরের জন্য পূর্ণ সময়ের চাকরি থাকতে হবে। ব্যাংকের আমাদের আশ্বস্ত করেছেন যে সমস্ত ব্যাংকের একই নিয়ম রয়েছে। আমার ছেলে 8 মাস ধরে কাজ করছে এবছর বাড়ি কেনার জন্য এত কিছু। এসব সম্পর্কে আমি হাউজিং কোম্পানির লোকটিকে লিখেছিলাম এবং তাকে আমাদের হতাশাজনক খবরটি জানিয়েছিলাম। তিনি অবিলম্বে ফোন করে আমাদের অন্য একটি ব্যাংকের কথা বললেন, যার জন্য মাত্র 6 মাস কাজ করতে হবে। তিনি আমাদের সাথে সেই ব্যাংকে যেতেন। বিষয়গুলো আশাব্যঞ্জক দেখাচ্ছিল। এদিকে আমি আমার 81 বছর বয়সী জাপানি বন্ধুর সাথে দেখা করছিলাম। তার প্রয়াত স্বামী একজন স্থপতি ছিলেন। প্রকৃতপক্ষে তিনি যেখানে থাকতেন সেই সহজ, ব্যবহারিক এবং মজবুত ঘরটির নকশা করেছিলেন। তিনি আমার সাথে অনুরোধ করেছিলেন, ডিয়ার, দয়া করে এই নোংরা আধুনিক ঘরগুলো একটু কিনবেন না। আমি তার পয়েন্ট দেখেছি, কিন্তু কয়েক সপ্তাহ অনুসন্ধানের পর আমার কাছে এর চেয়ে ভালো বিকল্প ছিল না। তিনি বলেন, আমার স্বামীর একজন সহকর্মী একটি রিয়েল এস্টেট কোম্পানির প্রেসিডেন্ট। আমি ওকে একটা ফোন দিল। আমি বসে বসে তার কাছে বর্ণনা শুনছিলাম যে আমরা কী ধরনের বাড়ি খুঁজে পাবো। বেশিরভাগ জাপানি লোকের বিপরীতে, যারা ট্রেন স্টেশন, দোকান এবং স্কুলের কাছাকাছি অবস্থানগুলিতে মূল্য দেয়, আমরা একটি গ্রামীণ এলাকায় সবুজে ঘেরা একটি শালীন আকারের সুনির্মিত বাড়ি চেয়েছিলাম। ব্যাপারটা এমনই হয়েছিল যে তার কাছে একটা জিনিসই ছিল, একটা বড় বাড়ি, একটা উঠোন, শহর থেকে একটু দূরে, এবং একটা শান্ত পাড়ায়। মালিক তখনও সরে যাননি। আমার বন্ধু এবং আমি এটি গুগল ম্যাপে খুঁজে পেয়েছি এবং অবাক হয়েছি। এটা সুন্দর ছিল। তারপর আমি ফ্লোর প্ল্যান সহ একটি রিয়েল এস্টেট সাইটের তালিকা খুঁজে পেয়েছি। এটা নিখুঁত ছিল, কিন্তু তা এত দূরে ছিল। দিন যত গড়িয়েছে বাড়ির অবস্থানের অসুবিধা আমার মনে বড় আকার ধারণ করেছে, যার ফলে এটি তার দীপ্তি হারিয়েছে। আমি প্রায় একটি সম্ভাবনা হিসেবে এটি বন্ধ দেখেছিলাম, কিন্তু আমার বন্ধু এটা নিয়ে খুব উত্তেজিত ছিল বলে আমি এটা দেখতে রাজি হয়েছি। আমি 2 সপ্তাহের জন্য দূরে থাকার পর বাড়ি ফিরে আসার পর আমার ছেলে এবং আমি আমার বয়স্ক বন্ধু এবং বাড়ির রিয়েল এস্টেটের লোকের সাথে দেখা করি। শহর থেকে দূরত্ব নিয়ে আমার দ্বিধা তার নিছক সৌন্দর্যে ধুয়ে গেছে। আমার ছেলে, যে একটি বাড়ি তৈরির জন্য সর্বাত্মক ছিল, সাথে সাথে তার মন পরিবর্তন করে। এটি একজন ধনী ব্যক্তির বাড়ি। তিনি তার কণ্ঠে বিস্ময়ে বললেন,
ঐতিহ্যবাহী ছাদের টাইলস, এটি প্রশস্ত প্রবেশপথ, বড় কক্ষ এবং ওয়াক ইন ক্লোজেট সহ এটি সুনির্মিত। এমনকি এটিতে একটি প্রশস্ত উঠান রয়েছে। একটি বিরল ঘন আধুনিক বাড়িগুলি থেকে উদ্বেগজনক হারে অদৃশ্য হয়ে গেছে এবং কংক্রিট দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। শুধু একটি সমস্যা ছিল, সেখানে কেউ মারা গিয়েছিল। ভূত। বাড়িটিকে সিনতেরকি কাসিবুকে, অর্থাৎ একটি মানসিকভাবে ত্রুটিপূর্ণ সম্পত্তি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এটি এমন একটি সম্পত্তি যেখানে বাসিন্দারা ভূতের সাথে সম্পত্তি ভাগ করে নেওয়ার ফলে মনস্তাত্ত্বিক বা মানসিক সমস্যার কারণে কষ্ট পেতে পারে। জাপানি আইনে এই ধরনের তথ্য সম্ভাব্য ক্রেতা বা ভাড়াদাতে প্রদান করা প্রয়োজন। এটি মানসিকভাবে ত্রুটিপূর্ণ সম্পত্তি হিসাবে সংজ্ঞায়িত করা হয় যেখানে একজনের মৃত্যু হয়েছে অপব্যবহার বা দুর্ঘটনার ফলে, যেখানে একজন স্বাভাবিকভাবে মারা গেছে কিন্তু দীর্ঘ সময়ের জন্য অনাবিষ্কৃত হয়ে পড়ে আছে। পোকামাকড় এবং গন্ধ অপসারণের জন্য বাড়ির পুঙ্খানুপুঙ্খ পরিচ্ছন্নতার প্রয়োজন। একটি ভয়ঙ্কর অপরাধের দৃশ্যের কাছাকাছি একটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট, এটি জায়গার কাছাকাছি একটি সম্পত্তি যার বিরুদ্ধে লোকেরা তীব্রভাবে অনুভব করে, যেমন একটি কবরস্থান, কারাগার বা এমনকি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রিয়েল এস্টেট এজেন্টকে সম্ভাব্য ক্রেতা বা ভাড়াটিয়াদের কাছে প্রকাশ করতে হবে যদি কোনো সম্পত্তি মানসিকভাবে ত্রুটিপূর্ণ হয়। যদি তারা তা না করে, ক্রেতা বা ভাড়াটিয়া ত্রুটিপূর্ণ বা বরং ভুতুড়ে বাড়ির ক্ষতির জন্য মামলা করতে পারে। এই আইনটি শুধুমাত্র ঘটনার পরে এবং 3 বছরের মধ্যে প্রথম ক্রেতা বা ভাড়া নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে এই তথ্য প্রকাশ করার কোনো আইনি প্রয়োজন নেই যদি না এটি একটি সুপরিচিত মামলা হয়। তারপর প্রয়োজনীয়তা অনির্দিষ্ট বছর ধরে চলতে পারে। যদি একজন ক্রেতা বা ভাড়াদার জিজ্ঞাসা করে যে বাড়িতে মৃত্যু হয়েছে কিনা, রিয়েল এস্টেট এজেন্টকে অবশ্যই সত্যের সাথে উত্তর দিতে হবে, ঘটনার পর থেকে কত বছর কেটে গেছে তা নির্বিশেষে। আমি ভুতুড়ে বাড়িগুলো একটি ওয়েবসাইট অসীম আইল্যান্ডে আমাদের বাড়িটি সন্ধান করেছি এবং কেবলমাত্র একটি অনির্দিষ্ট কারণে আমাদের বাড়িটিকে মানসিকভাবে ত্রুটিপূর্ণ সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সেই সাইটের কিছু বাড়িতে ভয়ঙ্কর গল্প রয়েছে, যেমন একটি আমাদের থেকে খুব দূরে নয় যেখানে একজন 26 বছর বয়সী তার বাবা-মাকে হত্যা করে যখন তারা তার অলস জীবনযাত্রার সমালোচনা করেছিল এবং আরও বেশি ব্যয় করা অর্থ হস্তান্তর করতে অস্বীকার করেছিল। আমিও ওই বাড়িতে থাকতে চাই না। এখন সম্পূর্ণরূপে জানানো হয়েছে যে এটির ত্রুটিপূর্ণ রেটিং হলো কারণ 2019 সালে একজন বয়স্ক ব্যক্তি বাড়িতে একা মারা গেছেন। কোনো গলদ জড়িত নয়। আমরা বাড়িটি কেনার জন্য এগিয়ে গিয়েছি। আমরা কয়েক সপ্তাহ পর শুনব। আমরা কোনো ভূতের সম্মুখীন হলে আমি আপনাকে জানাবো। 2 মাস পরে কিছু লোক লিখেছিল এবং আমাকে আমাদের নতুন বাড়ি বর্ণনা করতে বলেছিল। আমরা যে অন্যদের সাথে বসবাস করেছি তাদের সাথে তুলনা করি। তাই আমি এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করেছি। এই ছিল জাপানের হন্টেড হাউস অথবা ভূতুড়ে বাড়ি সম্পর্কে সেই জাপানি বাসিন্দার একটি গল্প, যা সত্য ঘটনা। খুবই অদ্ভুত। জাপানে ভূতুড়ে বাড়ি কেনা বা ভাড়া নেওয়া এরকম একটি নিয়ম রয়েছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।